চলো আজকে একটা ক্লাসে তোমাদেরকে প্রিপোজিশনটা বুঝাই দিই। ঠিক আছে, খেয়াল করো। আমরা প্রিপোজিশন ছাড়া আসলে আমাদের ইংরেজি অচল। ঠিক আছে, প্রিপোজিশন ছাড়া ইংরেজি আমাদের অচল। আমাদের প্রিপোজিশনটাই খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। খেয়াল করো, আমি এখানে লিখেছি অন একটা প্রিপোজিশন। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু যদি স্পর্শ করে উপরে বোঝায়, স্পর্শ করে উপরে বোঝাইলে কি হবে? দেখো, স্পর্শ করে উপরে। ঠিক আছে, স্পর্শ করে উপরে বুঝাইলে কি প্রিপোজিশন? অন প্রিপোজিশন। যেমন দেখো, এটা একটা মার্কার, দেখো এই যে হাত, তাহলে কি স্পর্শ করে উপরে বুঝাইলে কোন প্রিপোজিশন? অন। কি বলবা? দ্য মার্কার ইজ অন দ্য হ্যান্ড। দ্য মার্কার ইজ অন দ্য হ্যান্ড, বা দেয়ার ইজ এ মার্কার অন দ্য হ্যান্ড। তাহলে কোনো কিছু স্পর্শ করে উপরে বুঝাইলে কোন প্রিপোজিশন? অন প্রিপোজিশন। উদাহরণ লিখে দিই, বুঝাই দিই। দেখো, বলি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। ঠিক আছে, অন দ্য টেবল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপরে কি আছে? একটি বই আছে। অর্থাৎ স্পর্শ করে উপরে বুঝাইলে কোন প্রিপোজিশন? স্পর্শ করে উপরে বুঝাইলে অন প্রিপোজিশন ব্যবহৃত হবে। ঠিক আছে, এবার আসো উপরে। উপরে, উপরে অর্থ অ্যাবভ অথবা ওভার। ফাঁকা রেখে উপরে বুঝাইলে অন, স্পর্শ করে উপরে বুঝাইলে কি বলছি? অন। আর যদি ফাঁকা রেখে উপরে বোঝায় তাহলে তোমার লিখতে হবে ওভার অথবা অ্যাবভ। এখন বলতে পারো, ভাইয়া আমি কখন ওভার ব্যবহার করব, কখন অ্যাবভ ব্যবহার করব? খেয়াল করো, আমি কি লিখেছি? যখন আমার মাথার উপরে বা ফাঁকা রেখে কোনো কিছু উপরে আছে এবং সেই উপরে এটা স্থির অবস্থায় আছে, তখন তুমি লিখবা ওভার। আর মাথার উপরে কোনো কিছু ফাঁকা রেখে উপরে আছে কিন্তু সেটা গতিশীল অবস্থায়, তখন তুমি ব্যবহার করবা কি বলো বলো তো? ওভার। খেয়াল করো, দেখো যে সাম লাইট আর হ্যাঙ্গিং। ঠিক আছে, কি হবে তাহলে বলতো? অ্যাবাভ আওয়ার হেড। ঠিক আছে, সাম লাইটস আর হ্যাঙ্গিং ওভার আওয়ার হেড। ঠিক আছে, আমাদের মাথার উপরে কিছু কি লাইট ঝুলানো আছে। তাহলে দেখো, লাইট যে ঝুলানো আছে, লাইটটা কি স্থির অবস্থায় আছে না চলমান অবস্থায়, গতিশীল অবস্থায় আছে? নিঃসন্দেহে লাইটটা স্থির অবস্থায় তো আছে, তাই না? তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ঠিক আছে, অ্যাবভ। কি ব্যবহার করবো বলো তো? অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করব। ফাঁকা রেখে উপরে আছে এবং সেটা স্থির অবস্থায় আছে, তাহলে কি ব্যবহার করবা বলো তো ভাই? কি ব্যবহার করবা? অ্যাবভ। ঠিক আছে, এবার গতিশীল যদি থাকে তাহলে কি বুঝবা? যেমন দেখো, যদি বলি সাম বার্ডস আর ফ্লাইং, সাম বার্ডস আর ফ্লাইং ওভার দা বিল্ডিং। ঠিক আছে, দেখো ওভার, কিছু পাখি কি বিল্ডিং এর উপর দিয়ে উড়ছে। তাহলে এই যে পাখিরা বিল্ডিং এর উপর দিয়ে যে উড়ছে, পাখিরা কি গতিশীল না স্থির বলো তো ভাইয়া? এখানে গতিশীল না, তাহলে বিল্ডিং এর উপরে কি পাখি উড়ছে, তাহলে পাখি নিঃসন্দেহে ওড়াটা অবশ্যই গতিশীল অবস্থায় তো আছে, তাই না? তাহলে ফাঁকা রেখে উপরে বোঝাবে, এবং যদি গতিশীল অবস্থায় হয় তখন তোমরা কি ব্যবহার করবা? কানেক্টর ওভার ব্যবহার করবা। ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে, এবার খেয়াল করো, কি বলেছি? কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর এইখান থেকে ঢুকেছে, এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে যদি বোঝায় তাহলে আমরা থ্রু, কি কানেক্টর মানে কি প্রিপোজিশন ব্যবহার করব? থ্রু। ঠিক আছে, থ্রু, থ্রু প্রিপোজিশন ব্যবহার করব। যেমন দেখো, দা রিভার পদ্মা ফ্লোস থ্রু আওয়ার ভিলেজ। দেখো, থ্রু, তাহলে কি পদ্মা নদী আমাদের গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত। অর্থাৎ কোনো গ্রামের মানে কোনো কিছুর মধ্য দিয়ে যখন বোঝাবে তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? থ্রু প্রিপোজিশন ব্যবহার করবো। অর্থাৎ আমাদের এখান থেকে ঢুকছে, এখান থেকে কি গ্রাম চিরে বের হয়ে গেছে। তাহলে কি এরকম যখন কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাবে তখন আমরা থ্রু প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, প্রিপোজিশন কিন্তু ইংলিশের বাপ মা। ঠিক আছে, তুমি প্রিপোজিশন না বুঝো
তুমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবা না, লিখতে পারবা না কিছু, ঠিক আছে? তাই খুব মনোযোগ দিয়ে তোমাকে প্রিপজিশন শিখতে হবে, ঠিক আছে? এবার খেয়াল করো যে অ্যাট ইন, ঠিক আছে? আমরা ইন কোন স্থানের মধ্যে কোনো কিছু আছে, কোন স্থানের মধ্যে কোনো কিছু আছে এরকম যদি বোঝায়, তখন আমরা অ্যাট অথবা ইন ব্যবহার করি। এখন প্রশ্ন, ভাইয়া কখন অ্যাট ব্যবহার করব, কখন ইন ব্যবহার করব, ঠিক আছে? তো মনে রাখতে হবে কি, বড় জায়গার ক্ষেত্রে কি বলতো, বড় বড়, ঠিক আছে? বড় জায়গার ক্ষেত্রে কি ব্যবহার করবা, ইন ব্যবহার করবা, ঠিক আছে? আর কি ছোট, কি বলতো, ছোট ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করবা, বুঝতে পারছো? যেমন দেখো, there is a house, there is a house in our গার্ডেন। তাহলে কি আমাদের বাগানের মধ্যে কি আছে, একটি বাড়ি আছে। তার বাগানটা মোটামুটি একটা বড় জায়গা, সেখানে কি আছে বলতো, একটা ঘর আছে, ঠিক আছে? এবার তুলনা দেখো, তুলনাটা কেমন করি, মাই মাদার ইজ নট এট হোম। দেখো এখানে লিখছি এট। আচ্ছা দেখো, আমি বলছি কি যে কোনো স্থানে কোনো কিছু আছে, এটা ওখানে মানে কোনো কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে কোনো কিছু আছে বা মধ্যে বুঝাইতে ইন অথবা অ্যাট প্রিপজিশন বসে। দেখো এখানে লিখছি কি দেয়ার ইজ এ হাউস ইন আওয়ার গার্ডেন। তাহলে বাগানটা মোটামুটি একটা বড় জায়গা, সেখানে একটা কি আছে, একটা রুম আছে। এবার দেখো, বাগান তুলনায় ঘর কি ছোট না? বাগানের তুলনায় ঘর ছোট না বলো তো ভাইয়া? তাহলে এখানে কি লিখছি যে মাই মাদার ইজ নট অ্যাট হোম, আমার মা কি নাই, বাড়িতে নাই। তাহলে বাগানের তুলনায় কি বাড়িটা যেহেতু ছোট জায়গা, সেই ছোট জায়গায় কেউ নাই বা কেউ আছে, তখন আমরা কি ব্যবহার করলাম, অ্যাট ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। তুমি আরো সহজে তোমাদেরকে বুঝাই, তোমরা কেন বুঝবে না, দেখো যদি বলি যে আই লিভ ইন মোংলা এট ময়লা পোতা মোর। দেখো এই প্রিপজিশন, এই প্রিপজিশন, ঠিক আছে? তাহলে আই লিভ ইন মোংলা এট ময়লা পোতা মোর। বলো তো ভাইয়া ময়লা পোতা মোর বড় না মোংলা বড়? যেহেতু মোংলাটা একটা জায়গা, মোংলার একটা জায়গার নাম ময়লা পোতা মোর, তাহলে তুলনামূলক ভাবে কি মোংলাটা বড়, মোংলাটা কি বড় না? মোংলাটা বড়। আর ময়লা পোতা মোরটা কি স্বাভাবিকভাবে ছোট। তাহলে মোংলার তুলনায় ময়লা পোতা মোর ছোট। এর জন্য বড় জায়গার ক্ষেত্রে ইন, ছোট জায়গার ক্ষেত্রে ব্যবহার করবো কি আমি, অ্যাড ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? তাহলে প্রিপজিশন খুব মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে। প্রিপজিশন ছাড়া কিন্তু ইংলিশ অচল, আমরা লিখতেও পারবো না, বলতেও পারবো না। এবার দেখো, টু, কারো দিকে, কারো প্রতি, হ্যাঁ কারো কাছে বোঝাতে আমরা টু প্রিপজিশন ব্যবহার করি। যেমন খেয়াল করে দেখো, আমরা সবসময় বলি কি আই গো টু, কি আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। অর্থাৎ স্কুলে যাই মানে কি আমি স্কুলের দিকে যাই, স্কুলের দিকে যাই, অর্থাৎ আমি যাই মানে আমি স্কুলের দিকে যাই। তাহলে কোনো কিছুর দিকে বুঝাইতে কোন প্রিপজিশন, টু প্রিপজিশন। দেখো আরো দেখো, কাম টু মি, মানে কি আমার কাছে আসো, কাছে কাছে। তাহলে কাছে বোঝাইতে কোন প্রিপজিশন, টু প্রিপজিশন ব্যবহার করতে হয়। অর্থাৎ কারো দিকে, কারো প্রতি, কারো কাছে বোঝাতে আমরা টু প্রিপজিশন ব্যবহার করি, ঠিক আছে? বুঝতে পারতেছো তোমরা? ঠিক আছে, এবার খেয়াল করো যে আমরা যদি বলি যে দেখো এখানে খেয়াল করো, কোনো কিছুর নিচে বুঝাইতে আন্ডার, কোনো কিছুর নিচে বুঝাইতে কি আন্ডার ব্যবহার করে। দেখবা যে আমরা আন্ডার অথবা বিলো, আমাদের যে ইংলিশ ফার্স্ট পার্ট বই, ঠিক আছে, প্রথম পত্র যেটা, দেখবা অনেক কিছু এরকম বলা থাকে যে নিচের প্রশ্নগুলোর কি করো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, কি করো নিচের, রিড দ্য ফলোয়িং, ঠিক আছে, বা বা বিলো, ঠিক আছে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে কি বললাম, যে যখন তোমরা নিচের প্রশ্নগুলো, নিচের প্যাসেজটা পড়ো এবং কি করো, প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? বিলো, আন্ডার, ঠিক আছে, এরপরে ফলোইং, এগুলো সব কিছু কি নিচে, ঠিক আছে? তাহলে আমার এর অর্থ হবে কি নিচে। আমি যদি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে কি হবে আন্ডার। যেমন বলো, যদি বলি হি ইজ হাইডিং, হি ইজ হাইডিং, ঠিক আছে, হি ইজ হাইডিং আন্ডার আন্ডার এ বিগ ট্রিজ, আন্ডার এ কি বিগ ট্রি, সে বড় একটা গাছের পিছনে কি করে
লুকাচ্ছে, ঠিক আছে, সে একটি বড় গাছের পিছনে লুকাচ্ছে। আরো যদি বলি যে উই আর সিটিং, আমরা যদি কি বলি, উই আর সিটিং, ঠিক আছে, আন্ডার এ বিগ ট্রি, তাহলে কি আমরা একটা বড় গাছের নিচে, ঠিক আছে, বড় গাছের নিচে বসছি, ঠিক আছে, বুঝতে পেরেছো কথাটা আমার? আন্ডার অথবা বিল অর্থ কি নিচে, তাহলে হি ইজ হাইডিং আন্ডার এ বিগ ট্রি অথবা উই আর সিটিং আন্ডার এ বিগ ট্রি, ঠিক আছে। তাহলে আমরা আন্ডার দ্বারা কি বুঝলাম? আন্ডার দ্বারা বুঝলাম কি বলো, নিচে, ঠিক আছে। যখন আমি কোনো কিছু নিচে বোঝাতে, দেখো প্রিপোজিশনটা মূলত কি, যে কোনো ব্যক্তি বা বস্তুর সঠিক অবস্থান নির্দেশ করে। প্রিপোজিশনের কাজ কি, কোনো ব্যক্তি বা বস্তুর সঠিক অবস্থান নির্দেশ করে যে সেই মুহূর্তে কোথায় আছে, ঠিক আছে। যে আমি যে ধরো গাছের নিচে বসে আছি, তাহলে আমি কোথায় আছি? আন্ডার, নিচে বসে আছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো ইন ফ্রন্ট অফ অর্থ কি ভাইয়া? সামনে। ইন ফ্রন্ট অফ অর্থ কি বলতো? সামনে, ঠিক আছে। আমি তোমাদেরকে খুব সহজ সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, খেয়াল করো। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, ঠিক আছে। যদি বলি দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল বিল্ডিং। দেখো আমার ইন ফ্রন্ট আমার তো কি ভাইয়া? সামনে। আমি বলতে চাচ্ছি যে আমাদের স্কুলের বিল্ডিং এর সামনে একটি বড় আম গাছ আছে। অর্থাৎ এই যে আম গাছ, এই যে বস্তুটা কোথায় আছে, এর সঠিক অবস্থান নির্দেশ করলাম কি দিয়ে বলতো? প্রিপোজিশন ব্যবহার করে। তাহলে কোনো কিছু সামনে বোঝাতে কি প্রিপোজিশন বলি আমরা? ইন ফ্রন্ট অফ। তাহলে কি হবে? দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল বিল্ডিং। আমাদের স্কুলের বিল্ডিং এর সামনে কি বড় আম গাছ আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। আমি এটাকে বিহাইন্ড এর পিছনে বলতে পারতাম, পারতাম না? দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি বিহাইন্ড আওয়ার স্কুল বিল্ডিং। তাহলে বাংলা হইতো কি? পেছনে। বিহাইন্ড দিলে কি হইতো এখানে? আমি যদি এখানে জাস্ট ইন ফ্রন্ট অফ এর জায়গায় লিখতাম কি বলতো ভাইয়া? বিহাইন্ড, তাহলে হয়ে যেত কি? পিছনে, তাই না? তাহলে আমাদের স্কুলের বিল্ডিং এর পেছনে একটি বড় আম গাছ আছে। জাস্ট প্রিপোজিশনের কাজ ওই ব্যক্তি বা বস্তুর সঠিক অবস্থান নির্দেশ করা। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। এবার খেয়াল করো আমাদের, এবার এখানে একটু খেয়াল করো, বিটুইন কি লেখা আছে বলো তো ভাইয়া? বিটুইন, দুইজনের মধ্যে যখন কোনো কিছু বুঝায়, দুইজনের মধ্যে কোনো কিছু বুঝায়, তখন আমরা বিটুইন প্রিপোজিশন ব্যবহার করি। দুইজনের মধ্যে, এখানে কয়জন বলো তো ভাইয়া? দুইজন। দুইজনের মধ্যে বুঝাইলে কোন প্রিপোজিশন? বিটুইন। যেমন দেখো এদিকে খেয়াল করো যে এ ক্রিকেট ম্যাচ অস হেল্ড, ঠিক আছে, বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, ঠিক আছে। তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কি একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কয়জন এখানে? বাংলাদেশ এবং পাকিস্তান মানে কয়জন? দুইজন না ভাইয়া? দুইজন হইলে কি হয় বলতো? দুইজন হইলে বিটুইন প্রিপোজিশন ব্যবহার করব। তুমি কি বুঝতে পারতেছো আমার কথা? দুইজনের মধ্যে যখন বুঝাবে তখন আমরা বিটুইন প্রিপোজিশন ব্যবহার করব, ঠিক আছে। এবার আসো কি এমং। এবার কি আসো? এমং। এমং অর্থ কি? অনেকের মধ্যে যখন বোঝায় তখন আমরা এমং প্রিপোজিশন ব্যবহার করি। যেমন খেয়াল করো, ডিস্ট্রিবিউট দোজ টি শার্ট, ডিস্ট্রিবিউট দোজ টি শার্ট অ্যামং দ্য স্টুডেন্ট। কি বললাম? ডিস্ট্রিবিউট দোজ টি শার্টস অ্যামং দ্য স্টুডেন্ট, ঠিক আছে। শিক্ষার্থীদের মধ্যে টি শার্ট গুলো বিতরণ করে দাও। তাহলে এখানে স্টুডেন্টস মানে কি? দুইজন না অনেকজন বুঝায়? অনেকজন বুঝায় না? তাহলে এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করা বলো তো ভাইয়া? এমং প্রিপোজিশন ব্যবহার করবা। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, এবার খেয়াল করো আমাদের স্বাভাবিক যে কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমাদের পড়তে হয়, জানতে হয়। যেমন দেখো, ফর অর্থ কি? জন্য। ফর অর্থ কি? জন্য। ওকে। অ্যাবাউট অর্থ সম্পর্কে, উইথ অর্থ সাথে, উইদাউট অর্থ ছাড়া, ঠিক আছে। খেয়াল করো, আচ্ছা দেখো, এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, তাই না? প্রিপোজিশন থাকলে তারপরে আমরা কোন ভার্ব ব্যবহার করি? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত করি, কারণ প্রিপোজিশনের পরে যে ভার্বটা হয় ওইটা কোনো মূল ভার্ব হয় না, ঠিক আছে। দেখো অ্যাবাউট থেকে সম্পর্কে, তাই না? আমি তোমাকে যদি বলি
ডু ইউ নো, ঠিক আছে, দেখো তো অ্যাবাউট হিম, ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি কি তার সম্পর্কে জানো? কারো সম্পর্কে, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন বোঝায় তখন আমরা অ্যাবাউট প্রিপজিশন ব্যবহার করি, ঠিক আছে। এবার আসলে উইথ, উইথ অর্থ কি সাথে, উইথ অর্থ কি বলতো সাথে, ঠিক আছে। আমি তোমাকে যদি এরকম বলি কাম উইথ মি, আমার সাথে আসো, ঠিক আছে, আই উইল গিভ ইউ সাম, মানে আমার সাথে আসো, আমি তোমাকে কিছু টাকা দিব, ঠিক আছে। এবার দেখো উইদার অর্থ কি সারা, উইদার অর্থ কি, উইদার অর্থ সারা। যেমন দেখো উই উইল উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা কখনোই জিতবো না উইদাউট আব্দুর রহমান, আব্দুর রহমান ছাড়া কখনোই কি আমরা এই ম্যাচটা জিততে পারবো না, বুঝতে পারতেছো। এবার দেখো অ্যাওয়ে ফ্রম অর্থ কি দূরে, অ্যাওয়ে ফ্রম অর্থ কি বলতো দূরে, অর্থাৎ তুমি কোনো একটা জায়গা থেকে তুমি বেশ দূরে, তখন তুমি বলবা কি অ্যাওয়ে ফ্রম, আই এম অ্যাওয়ে ফ্রম মোংলা, আই এম অ্যাওয়ে ফ্রম হোম, আমি মোংলার থেকে অনেক দূরে, আমি মোংলার অনেক দূরে, আমি বাড়ি থেকে অনেক দূরে। তাহলে এরকম যখন হবে তুমি ব্যবহার করবে কি অ্যাওয়ে ফ্রম, বুঝতে পেরেছো। এবার দেখো আউট অফ অর্থ বাইরে, আউট অফ অর্থ কি বাইরে, তুমি বললা কি ভাইয়া আমি মোংলার বাইরে, আই এম আউট অফ মোংলা, আই এম আউট অফ হোম, ঠিক আছে, আমি বাড়ির বাইরে অথবা মোংলার বাইরে, ঠিক এইভাবে তুমি প্রিপোজিশন গুলো ব্যবহার করবা। তাহলে আমি বললাম কি ভাইয়া প্রিপোজিশন মূলত কি, প্রিপোজিশন মূলত হলো গিয়ে এই ব্যক্তি বা বস্তুর সঠিক অবস্থান নির্দেশ করে যে ওয়ার্ডটা, ওইটাই কি প্রিপোজিশন, তুমি কি বুঝতে পারছো আমার কথা। তো এইভাবে তুমি যদি প্রিপোজিশনটা শেখো, আশা করি তুমি প্রিপোজিশনে একেবারে পাঁচে পাঁচ পাবা, এবং তুমি কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে তুমি একজন নিজেকে একজন ফ্লুয়েন্টলি স্পিকার, তুমি নিজেকে তুমি তৈরি করতে পারবা, তুমি যদি কি করো, যদি প্রিপজিশনের সঠিক ব্যবহারগুলো নিশ্চিত করতে পারো। আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে। তোমরা আমার এই ক্লাস সম্পর্কে তোমার জানাবা, কমেন্টস করবা। তোমার যদি বুঝতে কষ্ট হয় আমাকে সরাসরি মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে যে কোনো সমস্যা তোমাদেরকে সমাধান করার জন্য আমি সর্বসময় তোমাদের পাশে আছি। ভালো থাকো সবাই, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।